আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের আর একটা লেকচারে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো শর্ট টার্ম ফাইন্যান্সিং। সো আমরা গত 5টা ক্লাসে কয়টা টাইপের ম্যাথ করছিলাম। সেটা হলো আমাদের এই চ্যাপ্টারে যে টাইপের ম্যাথগুলো করা লাগে সেটা হলো ট্রেড ক্রেডিট, কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন। ব্যাংক লোনের ক্ষেত্রে আবার 5টা টাইপস আছে। সো আমরা সেগুলোর মধ্যে দুইটা দুইটা দেখছিলাম, দুইটা না জানি 3টা দেখছিলাম। সো আজকে দেখি আবার আমরা আজকে আরও টপিক দেখব। এখানে বলছি কি, দ্য আমির সাপ্লাই কোম্পানি নিডস টু ইনক্রিজ ইটস ওয়ার্কিং ক্যাপিটাল বাই টাকা 4.4 মিলিয়ন, 4.4 মিলিয়ন। দ্য ফলোয়িং থ্রি ফাইন্যান্সিং অল্টারনেটিভস আর অ্যাভেলেবেল অ্যাজিউমিং এ 365 ডেজ ইয়ার। অর্থাৎ আমরা যেই ম্যাথটা করবো এখানে ইয়ার ধরা লাগবে 365 দিন। ক্লিয়ার? আমরা আগের ম্যাথগুলো ধরছি কত, 360 দিন। এখানে আমাদের উল্লেখ করে দিয়েছে যে 365 দিন ধরার জন্য। এখন আসি, আমাদের এই নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কি বলছে দেখো, এখানে বলছে অল্টারনেটিভ অ্যাভেলেবেল, অর্থাৎ কতগুলো বা কয়েকটা অল্টারনেটিভ আছে, এগুলো আমাদের নির্ণয় করে যেটা সুবিধাজনক সেটা বলতে বলছে আর কি। তাহলে এই নাম্বারে বলছে ফোরগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন এ বেসিস অফ 3/10 নিড 13। এরপরে অ্যান্ড পে অন দ্য ফাইনাল ডিউ ডেট। আচ্ছা, এটা কোনটার মধ্যে গেছে বলো তো? আমাদের যে টাইপসগুলোর মধ্যে ম্যাথ করা লাগবে বা যে মেথডগুলোতে ম্যাথ করা লাগবে সেটা কোন মেথডে গেছে? এগুলো অলরেডি আমরা করে ফেলছি। সেটা হলো ট্রেড ক্রেডিট, অর্থাৎ ট্রেড ক্রেডিটে আমাদের এটা করতে হবে ট্রেড ক্রেডিটের সূত্র দিয়ে। ট্রেড ক্রেডিটের আমাদের সূত্রটা কি? CDR, অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট রেট। ক্যাশ ডিসকাউন্ট রেট কত? 3 ডিভাইডেড বাই 100 মাইনাস CDR। তাহলে CDR কত? 3। এরপরে ইন্টু 360 ডিভাইডেড বাই CP মাইনাস DP। CP কত? ক্রেডিট পেমেন্ট। CP কত? ক্রেডিট পেমেন্ট। পেমেন্ট কত? না দূর, পেমেন্ট না, এখানে আছে, ওয়েট। ক্রেডিট পিরিয়ড, দূর ভুলে দেখেন। CP মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড হচ্ছে 30 দিন, অর্থাৎ টোটাল 30 দিনের মধ্যে সে টাকা পরিশোধ করা লাগবে, এরকম আর কি। আর DP হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, 10 দিন। এরপরে আসি 2 নম্বরে বলছে বোরো টাকা 5 মিলিয়ন ফ্রম এ ব্যাংক অ্যাট 15% ইন্টারেস্ট। দিস অল্টারনেটিভ উড নেসেসিয়েট মেনটেনিং এ 12% কম্পেনসেটিং ব্যালেন্স। আচ্ছা, এখন আসি এই যে আমরা ব্যাংক লোনের কয়েকটা টাইপের ম্যাথ দেখছি, সেখানে এটা কোন টাইপের মধ্যে গেছে বলো তো? আমরা একটা শিখছি সিম্পল, আর একটা হলো ডিসকাউন্ট, এগুলো আমরা শিখছি। সো এটা কোন টাইপের মধ্যে গেছে? সো আমরা যদি দেখি এটা গেছে হলো সিম্পল মেথডে। এর কারণ কি, আমরা বলছি যদি ব্যাংক লোনের ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ না থাকে যে ডিসকাউন্টে নাকি সিম্পলে, তার মানে বুঝতে হবে সেটা সিম্পল মেথড। সো এটা সিম্পল মেথডে আমাদের করা লাগবে। এরপরে সিতে বলছি ইস্যু টাকা 4.7 মিলিয়ন অফ 6 মান্থ কমার্শিয়াল পেপার টু নেট 4.4 মিলিয়ন অ্যাজিউমিং দ্যাট নিউ পেপার would be issued every 6 months. Note: commercial paper has no stipulated interest rate. It is sold at a discount, and the amount of the discount determines the interest cost of the issuer. আচ্ছা, এখানে আসে এটাতে আমাদের 3 নাম্বারটা বলে দিয়েছে এখানে কমার্শিয়াল পেপার, সরাসরি বলে দিয়েছে কমার্শিয়াল পেপার। ব্যাংক লোনেরটা আমরা পাইছি সিম্পল মেথড, আর এটা হলো ট্রেড ক্রেডিট। এটা কি? ট্রেড ক্রেডিট। তাহলে আমরা 3টা মেথডই পেয়ে গেছি। আর এখানে বলছিল অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম উড প্রেফার এ ফ্লেক্সিবিলিটি অফ ব্যাংক ফাইন্যান্সিং প্রোভাইডেড, দ্য এডিশনাল কস্ট অফ দিস ফ্লেক্সিবিলিটি ওয়াজ নো মোর দ্যান 2% পার annum। আচ্ছা, এখানে বলছে কি, বলছে এই যে ব্যাংক ফাইন্যান্সিং, ব্যাংক ফাইন্যান্সিং মানে কি, তার মানে আমাদের যে ব্যাংকের ইয়ারটাতে এই যে এটা আমাদের করা লাগবে যে ব্যাংকের ইয়ার মেথডটাতে, এই মেথডের সাথে এটা যোগ হবে। এই যে 2% অ্যানাম, এই যে এটা এডিশনাল আছে না, এডিশনাল কস্ট 2%, এটা যোগ হবে কেন? মনে করে এখানে বলছে যে কোম্পানি বলছে যে আমাকে ফ্লেক্সিবিলিটি, বা আমরা জানি যে ফ্লেক্সিবিলিটি হচ্ছে নমনীয়তার নীতি, যেটা ইয়েটা, অর্থাৎ এখানে বলতে পারে সুযোগ সুবিধা।
অর্থাৎ কোম্পানি বলছিল আমাকে আপনি যে কোনো সময় লোন দেবেন বা বছরের যে কোনো সময় চাইলে আপনি আমাকে লোন দেবেন, এরকম একটা আর কি সুযোগ সুবিধা নিছে। সেই জন্য তাকে এক্সট্রা আরও বা এডিশনাল আরও 2% দেওয়া লাগবে, কস্ট দেওয়া লাগবে। ক্লিয়ার? এখানে বলছে যে ফ্লেক্সিবিলিটি অফ এ ব্যাংক ফাইন্যান্সিং প্রোভাইডেড, মানে আরও সে এডিশনাল জন্য সুবিধা পাওয়ার জন্য, এডিশনাল যেহেতু সুবিধা পাবে তার মানে এডিশনাল সে কষ্ট ব্যয় করতে হবে, সেজন্য 2% আরও এক্সট্রা ব্যয় করা লাগবে। আর আমরা যখন ব্যাংক লোনের এটা নির্ণয় করার পরে যেটা আসবে সেটার সাথে 2% কস্ট এটা যোগ করে দেবো, তাহলেই হবে। তো আমরা ম্যাথ দেখাইছি, এখন দেখতেছি। ওকে, ম্যাথ করছি সবগুলো, এখনই দেখতে পারবা। হুইচ অল্টারনেটিভ শুড আমির সিলেক্ট, হোয়াই, অর্থাৎ আমিরের কোনটা সিলেক্ট করা উচিত সেটা আর কি নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখন 3টা মেথডে করা লাগবে, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার। সো এই নাম্বার আমরা বুঝতে পারছি যে এটা হলো কি ট্রেড ক্রেডিট। সিডিআর মানে কি, কস্ট অফ ট্রেড ক্রেডিট। হিয়ার সিডিআর মানে কি, কস্ট অফ ট্রেড ক্রেডিট। দূরও কি কই, সিডিআর মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, এটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। সিডিআর মানে কি, ক্যাশ ডিসকাউন্ট রেট, কত, 3%। অর্থাৎ তুমি মনে করো কোনো ব্যাংক থেকে, এটা তো ব্যাখ্যা আগেই বলছে, এখন আর ব্যাখ্যা বলতে চাচ্ছি না। সো তুমি যতটুকু ডিসকাউন্ট পাবা, অর্থাৎ 10 দিনের মধ্যে যদি তুমি টাকা পরিশোধ করো 3% ডিসকাউন্ট পাবা, এটা হচ্ছে সিডিআর বা ক্যাশ ডিসকাউন্ট রেট। আর এদের 10 হচ্ছে কি তোমার ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ 10 দিনের মধ্যে তুমি পরিশোধ করলে 3% বাড়টা পাবা, সে 10 দিন হচ্ছে তোমার ডিসকাউন্ট পিরিয়ড। অন্যথায় তোমার 30 দিনের মধ্যে ফুল টাকা পেমেন্ট করা লাগবে, আর সেটা হলো কি সিপি বা ক্রেডিট পিরিয়ড। ওকে, দেখো এগুলোই আমরা এখানে লিখছি। এখন কেটিসি সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে কেটিসি সমান সমান সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 365 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। সূত্র ইজি আছে, জাস্ট তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো পারবা। তাহলে সিডিআর কত, 3, এরপরে 100 মাইনাস সিডিআর 3, এরপরে ইন্টু 365 ডিভাইডেড বাই সিপি কত, 30 দিন, আর ডিপি কত, 10 দিন, ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10 দিন, ইন্টু 100। এরপরে এটা করলে ক্যালকুলেশন করলে আমাদের আসে হলো, ক্যালকুলেশন করার পরে আসে 56.40%। মনে রাখবে এই 100 আমাদের সবার শেষে গুণ করতে হবে। মনে করে এই দুইটা গুণ করছি ক্যালকুলেটারে, করার পরে লাস্টে গিয়ে 100 গুণ করব। ক্লিয়ার? এখন আসে রিকোয়ারমেন্ট বিতে আমাদের কি বলছে, কস্ট অফ ব্যাংক লোন। কস্ট অফ ব্যাংক লোনের কোন মেথডে যাবে এটা আমরা বলছে, যেহেতু কোনো মেথডের কথা উল্লেখ নাই তার মানে বুঝতে হবে সেটা সিম্পল মেথডে যাবে। তো সিম্পল মেথডে আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে কেবিএল সমান সমান, কেবিএল মানে কি, কস্ট অফ ব্যাংক লোন, ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন মাইনাস সিবি, সিবি মানে কি, কম্পেনসেটিং ব্যালেন্স ইন্টু 100। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন আসি, আমরা ইন্টারেস্ট বের করা লাগবে, এরপরে কম্পেনসেটিং ব্যালেন্স বের করা লাগবে। আমাদের কোশ্চেনে বলছে 4.4 মিলিয়ন না 5 মিলিয়ন বলছে, দেখি তো 5 মিলিয়ন তো মনে হয় বলছে। দেখো 5 মিলিয়ন বলছে আমাদের, কত মিলিয়ন, 5 মিলিয়ন, বড় বাইরে ভাই, সে 5 মিলিয়ন 5 মিলিয়ন টাকা ঋণ করতে চায়, বিশাল ব্যাপার। আচ্ছা তাহলে আসি কোনটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে 5 মিলিয়ন, 1 মিলিয়ন কত লাখ আগে আমাদের সেটা দেখতে হবে, আমরা এটা দেখাইছি আর কি। 1 মিলিয়ন হলো তোমার 10 লাখ, কত, 1 মিলিয়নে 10 লাখ টাকা, তাহলে 5 মিলিয়নে কত হবে, 50 লাখ টাকা। তাহলে আমাদের লোন কত, সে কত টাকা লোন নিতে চায়, 5 মিলিয়ন, তাহলে 5 ইন্টু 10 লাখ, 50 লাখ টাকা। ওকে, এরপরে ইন্টারেস্ট হলো তোমার 15%, তাহলে 50 লাখ টাকার উপর 15% কত, 7,50,000 টাকা, অর্থাৎ তার সুদ দিতে হবে 7,50,000 টাকা। কম্পেনসেটিং ব্যালেন্স কত বলছে, 12%। তো 50 লাখ টাকার উপর 12% করব, তো 12% করলে 6 লাখ টাকা আসে। এগুলো একদম ইজি, দেখো এখন আমরা সূত্রতে এগুলো অ্যাপ্লাই করব। ইন্টারেস্ট আমরা কত পাইছি, 7,50,000 টাকা, এটা আমরা বসালাম। লোন কত টাকা আমাদের, টোটাল 50 লাখ টাকা, এই যে 50 লাখ। কম্পেনসেটিং ব্যালেন্স কত, 6 লাখ টাকা, এই যে মাইনাস 6 লাখ ইন্টু 100। তাহলে 7,50,000 ডিভাইডেড বাই 50 লাখ বিয়োগ 6 লাখ, 44 লাখ ইন্টু 100 দিলে আমাদের 17.05% আসে। এখন আসি, 17.05% আমরা কস্ট পাইছি, রাইট? এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে লাস্টে দিয়ে কি বলছে এখানে,
ফ্লেক্সিবিলিটি যে সে পাবে বা সুযোগ সুবিধা যে সে পাবে নিবে, সেই জন্য তাকে এক্সট্রা বা এডিশনাল আরও কত পার্সেন্ট কস্ট দেওয়া লাগবে, 2%। এখন সে 2% এখানে আমাদের যোগ করতে হবে। দেখো, অ্যাজ ফ্লেক্সিবিলিটি চার্জ অফ 2% পার ইয়ার ফর ব্যাংক লোন হ্যাজ বিন মেনশনড, দিস 2% শুড বি অ্যাডেড। দেখছো, অ্যাডেড বা যোগ হয়েছে, উইথ ইন্টারেস্টের সাথে যোগ হয়েছে। সো অ্যাকচুয়াল কস্ট অফ ব্যাংক লোন 17.05% ইন্টু যোগ 2%, তাহলে 19.05%। এটাই হলো আমাদের এখন ব্যাংক লোনের কস্ট। তাহলে আমরা ব্যাংক লোনের কস্ট এখন টোটাল কত পাইছি, 19.05%। এটাই এখন কাউন্টেড। সে যেহেতু এক্সট্রা সুবিধা নিবে, তার মানে তাকে এক্সট্রা কস্ট দেওয়া লাগবে, সেজন্য 2% এখানে যোগ হয়ে গেছে। ক্লিয়ার? এখন আসি রিকোয়ারমেন্ট 3 আমাদের কি বলছে, বা সিতে কি বলছে, কস্ট অফ কমার্শিয়াল পেপার বলছে। কস্ট অফ কমার্শিয়াল পেপারের সূত্র কি আগে আমাদের সেটা দেখতে হবে। সূত্র যা চাইছে, তারপরে সূত্রের মধ্যে মান বসানোর জন্য তো সেগুলো বের করা লাগবে, রাইট? তাহলে আমরা দেখি কেসিপি মানে কি, কস্ট অফ কমার্শিয়াল পেপার সমান সমান এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 365 ডিভাইডেড বাই এমপে। এখন আসি, এফবি মানে কি, ফেস ভ্যালু। কি, এফবি মানে হচ্ছে ফেস ভ্যালু, আর এনএসবি মানে কি, নিট সেলস ভ্যালু, আর এমপি মানে কি, এমপি মানে হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। এই যে 180 দিন ম্যাচুরিটি পিরিয়ড, এটা কোশ্চেনে বলা আছে। এখন আসি, আমাদের এফবি কত, আমাদের বলছে 4.7 মিলিয়ন। 4.7 মিলিয়ন আমরা এখানে দেখছি 1 মিলিয়ন হলো 10 লাখ টাকা, তাহলে 4 মিলিয়ন 40 লাখ টাকা। আর 7 মানে কত, 70 লাখ টাকা, তাহলে 4,70,000 দূর কি কই 7 লাখ টাকা। আমি 7 মিলিয়ন হিসাব করে ফেলছিলাম। তার মানে 4.7 মানে কি 47 লাখ টাকা। এখানে হচ্ছে 4 মিলিয়ন আর 7 হচ্ছে প্রতি এতে 1 লাখ টাকা করে। সো আরও 7 লাখ টাকা, তাহলে 47 লাখ টাকা। 4.7 ইন্টু 10 লাখ দিলে 47 লাখ। এরপরে সেলস ভ্যালু কত দেওয়া আছে, 4.4 ইন্টু 10 লাখ। 4 পয়েন্ট, আচ্ছা, আমাদের সেলস ভ্যালু দেওয়া আছে 44 লাখ। এই যে 4.4 লাখ দেওয়া আছে। আমরা যদি কোশ্চেনটা একটু দেখি, এখানে কি বলছে, 4.4 মিলিয়ন অফ 6 মান্থ কমার্শিয়াল পেপার মনে রাখতে হবে। আর এখানে বলছে 4.4 মিলিয়ন, মনে রাখতে হবে যেটা বেশি সেটা হলো ফেস ভ্যালু, আর যেটা কম সেটা হলো সেলস ভ্যালু। ক্লিয়ার? এগুলো আমরা আগের ম্যাথেও করছি, সো এটা নিয়ে প্যারা হবে না আশা করছি। যেটা ছোট সেটা হলো কি, সেলস ভ্যালু। এই যে সেলস ভ্যালু 44 লাখ টাকা, আর ম্যাচুরিটি পিরিয়ড হলো 180 দিন। এখন আসি এনএসবি কীভাবে নির্ণয় করব। এনএসবি নির্ণয় করতে হবে তোমার সেলস ভ্যালু থেকে যদি কোনো ফ্লোটেশন কস্ট থাকে বা এনি কস্ট, যে কোনো কস্ট বা এক্সপেন্স থাকে, সেটা বাদ দিলে যা থাকে সেটাই হলো এনএসবি বা নিট সেলস ভ্যালু। এখন আমাদের এই কোশ্চেনে কোনো ফ্লোটেশন কস্ট ছিল না, বা কোনো এক্সপেন্স ছিল না, বা কোনো খরচ ছিল না, সেজন্য আমরা এখানে কি দিছি, 0 দিছি। তাহলে সেলস ভ্যালু যে কথা, নিট সেলস ভ্যালু সে কথা। তো 44 লাখ। আমি এটা আবার রিপিট করি, যদি কোনো কোশ্চেনে আমাদের নিট সেলস ভ্যালু কোনো খরচ বা ফ্লোটেশন কস্ট দেওয়া না থাকে বা এক্সপেন্স না দেওয়া থাকে, তাহলে সেই ম্যাথে সেলসের যে ভ্যালু, নিট সেলস একই ভ্যালু। ক্লিয়ার? নিট সেলস ভ্যালু একই। এখন আসি, তাহলে আমরা এখন সূত্রে বসাবো মানগুলো। ফেস ভ্যালু আমরা কত পাইছি, 47 লাখ টাকা, মাইনাস এনএসবি কত, 44 লাখ ডিভাইডেড বাই 44 লাখ ইন্টু 365 ডিভাইডেড বাই 180। আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো আমাদের এই কোশ্চেনে বলে দিয়েছে কিন্তু এয়ার কত ধরতে, 365 দিন। আমরা আগেরগুলোতে 360 ধরছিলাম, সো 365 দিন আমরা এখানে ধরছি। তারপরে এখন ক্যালকুলেশন করার পর আমাদের 13.83% আসছে। ওকে, তাহলে এখন ডিসিশন কোনটা আমাদের সবচেয়ে উপযোগী। আমরা বলছি যে যেটার কস্ট সবচেয়ে কম সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য। তাহলে কোনটার কস্ট কম আছে এখানে, 56 প্রথমটা আসছে বাইরে, 56.40% কস্ট। ব্যাংক লোনের কস্ট আসছে কত, 19.50%। আর কস্ট অফ কমার্শিয়াল পেপারে আসতে হলো 13.83%। তাহলে অল্টারনেটিভ সি শুড বি সিলেক্টেড।
তাহলে কোনটা সিলেক্টেড? সি, কারণ বিকজ ইটস কস্ট ইজ লোয়ার দ্যান আদার্স, এটার ব্যয় অন্যদের থেকে সবচেয়ে কম। ওকে, সেজন্য এটা অ্যাকসেপ্টেড বা সিলেক্টেড। এভাবে আমাদের কমেন্টস দেওয়া লাগবে। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি দেখো আমি আসতে পড়ে নাকি জোরে পড়ে আমি কিন্তু বুঝতে পারি না, কিন্তু আমার বিশ্বাস আমি অনেক পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাই পড়াই। এরপরও যদি কেউ না বুঝতে পারো প্লিজ অবশ্যই আমাকে ইনবক্স করবা বা কমেন্ট করবা। বুঝতেই হবে, এক কথা হলো বুঝতেই হবে। সাথে সাথে না বুঝলো পরে নিজে ট্রাই করো, তারপরও না বুঝলো অবশ্যই আমাকে বলবো। না বুঝার কোনো ওয়ে নেই, অবশ্যই বুঝতে হবে, বলে দিলাম কিন্তু। হ্যাঁ, এখন আসি, এখানে একটা ম্যাথ রাখছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তারপর আমি একটু বুঝাই দিচ্ছি। এখানে এটা কিন্তু এনইউবিবি 2013 সালের একটা ম্যাথ। এখানে বলছে নুফাইসা কোম্পানি ওয়ান্টস টু রেজ ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা 5 লাখ, ইট হ্যাজ দ্য ফলোয়িং অল্টারনেটিভ সোর্স। অর্থাৎ নুসাইপা কোম্পানি এখানে তোমার ক্যাপিটাল বাড়াতে চাচ্ছে হলো 5 লাখ টাকা। তার জন্য তার কাছে 3টা অল্টারনেটিভ বিকল্প সোর্স আছে আর কি। এক নম্বরে বলছে ট্রেড ক্রেডিট, সরাসরি ট্রেড ক্রেডিট বলছে। আমার এখানে দাগ দিতে মনে হয়, এখানে দাগ দিলে ভালো হতো। ব্যাংক লোন, কমার্শিয়াল পেপার, এগুলো তো একদমই তোমার সিলেক্ট করে বলেই দিয়েছে ট্রেড ক্রেডিট। তার মানে ট্রেড ক্রেডিটের সূত্র আমরা অলরেডি জানি, ট্রেড ক্রেডিট দিয়ে এটা বের করবা। ব্যাংক লোনের সূত্র এটা কোনটা হবে? এখানে আমাদেরকে কোনো মেথডের কথা বলছে? কোনো মেথড বলেন, তার মানে সিম্পল মেথডে হবে। সো সিম্পল মেথডের সূত্র দিয়ে করবা। দেখো আমাদের প্রথম ক্লাসগুলো মাস্ট করবে, ওইখানে সব কিছু বলা হয়েছে, ওইগুলো করলে এখন তোমার কাছে এই ম্যাথ পুরো পানি লাগবে। এরপরে আসি 3 নাম্বারে বলতে হলো কমার্শিয়াল পেপার, সরাসরি আমাদের এগুলো বলেই দিয়েছে। কমার্শিয়াল পেপার, ইস্যুইং কমার্শিয়াল পেপার অ্যাট ফেস ভ্যালু অফ টাকা 5,80,000, সেলস ভ্যালু টাকা 5 লাখ। এরপরে হচ্ছে 180 ডেজ পিরিয়ড, কস্ট অফ ইস্যু টাকা 5,000 পার ইস্যু, 50,000 পার ইস্যু। আর সেখানে মজার ব্যাপার হলো কি, তোমার এখানে কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে এটা হলো আমাদের ফেস ভ্যালু, কমটা হলো আমাদের সেলস ভ্যালু, 180 দিন হলো ম্যাচুরিটি পিরিয়ড। এই যে এখানে আমাদের কি আছে, কস্ট আছে একটা, কত? 50,000 টাকা। তাহলে আমরা নিট সেলস ভ্যালু এখানে বের করব কিভাবে? সেলস ভ্যালু থেকে যে 5 লাখ থেকে 50,000 টাকা বাদ দিলে যেটা থাকবে 4,50,000, সেটাই হলো নিট সেলস ভ্যালু। তার মানে আমরা এই ম্যাথের ক্ষেত্রে নিট সেলস ভ্যালু কত ধরবো? 4,50,000। ক্লিয়ার? এটা ধরে ম্যাথ করবে তাহলেই হবে। এরপরে বলছে ডিটারমাইন ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ অল অল্টারনেটিভ, হুইচ অল্টারনেটিভ শুড বি অ্যাকসেপ্টেড বাই দ্য কোম্পানি অ্যান্ড হোয়াই। কেন কোনটা আমাদের জন্য অ্যাকসেপ্ট করা উচিত এবং কেন, এটা বলতে বলছে, কমেন্টস করতে বলছে। তাহলে তোমরা 3টা নির্ণয় করবে, 3টা নির্ণয় করার পরে যেটার কস্ট সবচেয়ে কম, যেটা সবচেয়ে কম সুদ দেওয়া লাগবে সেটাই তোমার জন্য অ্যাকসেপ্টেড, আর সেটাই ইয়ে করবা, সিলেক্ট করবা আগেরটার মতো। তো না বুঝলে অবশ্যই বলবা, আর করার পরে না হলে অবশ্যই আমাকেও বলবা। আজকে আসি, আমরা আরেকটা মেথড দেখব, সেটা হলো রিভলভিং ক্রেডিট বা ঘূর্ণায়মান ঋণ। আমরা আগের ইয়েতে ব্যাংক লোনে আমরা কয়টা সিস্টেম আছে, মেথড আছে, আমরা দেখলাম 5টা মেথড। একটা হলো তোমার সিম্পল মেথড, ডিসকাউন্ট মেথড, এরপরে দেখি তো ইনস্টলমেন্ট কোশ্চেনে দেখি ব্যাংক লোনে আমাদের যে এগুলো ব্যাংক লোনের আমরা তার মানে ব্যাংক লোনের আমরা সিম্পল করছি, ডিসকাউন্ট করছি, ইনস্টলমেন্টের করছি, এই 3টা আমাদের শেষ। দেখো আমি আবার বলছি, ট্রেড ক্রেডিটের আমরা এটা শেষ করছি, কমার্শিয়াল পেপারও শেষ করছে। এগুলো সরাসরি কোশ্চেনে বলা থাকে কিংবা আমরা বুঝি এগুলো দেখলে। এরপরে শর্ট টাইম ব্যাংক লোনের ক্ষেত্রে আমাদের 5টা মেথড আছে, 2টা 4টা 5টা। 5টার মধ্যে সিম্পল আছে, সিম্পল শেষ করছি আমরা, ডিসকাউন্ট শেষ করছি, ইনস্টলমেন্ট শেষ করছি। আজকে আমরা করব রিভলভিং ক্রেডিট। কোনটা করবো আজকে? রিভলভিং ক্রেডিট। সো চলো দেখি আমরা রিভলভিং ক্রেডিট কিভাবে নির্ণয় করবে। এটা ব্যাংক লোনের একটা মেথড আর কি। মনে রাখবে এখানে বলছে রিভলভিং ক্রেডিট মূলত একটি ঋণের চুক্তি। কি একটি ঋণের চুক্তি? মনে করো তুমি ব্যাংক থেকে ঋণ নিতে চাও, তোমার কত টাকা লাগবে? 1 লাখ টাকা লাগবে। এখন তুমি ব্যাংকের সাথে চুক্তি করবে যে 1 বছরের মধ্যে যে কোনো সময় তুমি ব্যাংক থেকে 1 লাখ টাকা নিবে।
অর্থাৎ তুমি ব্যাংকের সাথে এখন কি করবে, চুক্তি করবে যে আমার 1 বছরের মধ্যে বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 1 লাখ টাকা আমার লাগবে। এটা ব্যাংকের সাথে তুমি কি করবা, চুক্তি করবা। পরবর্তীতে চুক্তি অনুযায়ী তুমি 1 লাখ টাকার মধ্যে 70,000 টাকা উঠালে, তার মানে তুমি কত টাকা উত্তোলন করলে, 70,000 টাকা। তাহলে ব্যাংকে আরও 30,000 টাকা থাকে। ক্লিয়ার? তুমি 70,000 টাকা উঠালে আরও 30,000 টাকা থাকে। আচ্ছা, এখন এটা আমি বুঝাই দিই, এটা নিয়ে তুমি এখন আর কোনো প্যারা নেওয়ার দরকার না, আমি বুঝাই দিচ্ছি এটা কি। রিভলভিং ক্রেডিট হলো মূলত ঘূর্ণায়মান ঋণ। এটা কেমন, মনে করো তোমার 1 লাখ টাকা লাগবে, ঋণ লাগবে তোমার। এখন তুমি ব্যাংকে গিয়ে বলছো যে আমার 1 লাখ টাকা লাগবে। তুমি ব্যাংকের সাথে একটা চুক্তি করছো যে আমার 1 বছরের মধ্যে 1 লাখ টাকা লাগবে। আপনি আমাকে 1 বছরের মধ্যে আমি যে কোনো সময় আসলে আপনি আমাকে টাকা দিবেন, ঋণ দিবেন। আমার যখন টাকা লাগবে তখনই আপনি আমাকে দিবেন, যত টাকা লাগে তত টাকাই দিবেন। সর্বোচ্চ কত টাকা, 1 লাখ টাকা। যেহেতু আমি এখানে 1 লাখ টাকা ধরছি সেজন্য 1 লাখ টাকা, ম্যাথের ক্ষেত্রে আরও বেশিও হতে পারে। অর্থাৎ এই টাকার মধ্যে আপনি আমাকে বছরে যখনই আসি, আমার যদি 20,000 টাকা লাগে 20,000 দেবেন, 30,000 লাগলে 30,000 দেবেন, 50,000 টাকা লাগলে 50,000 টাকা দেবেন, 1 বছরের মধ্যে চুক্তি অনুযায়ী। কিন্তু সর্বোচ্চ কত টাকা, 1 লাখ টাকা। 1 লাখ টাকার মধ্যে তোমার যখন যেটা লাগে তুমি নিবা। সাপোজ এখন তোমার 1 বছরের মধ্যে তুমি মাসের দ্বিতীয় মাসে, অর্থাৎ যে মনে করো আমাদের 1 বছর হলো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এখন তুমি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ দ্বিতীয় মাসে গিয়ে তুমি 1 লাখ টাকা, 1 লাখ টাকার মধ্যে তোমার লাগছে কত, 70,000 টাকা লাগবে। তোমার কত টাকা লাগবে, তুমি ব্যাংকে গিয়ে বলছো আমার 70,000 টাকা লাগবে, ব্যাংক তোমাকে দিল, কারণ এটা চুক্তি হয়েছে, যেহেতু 1 বছরের মধ্যে চুক্তি হয়েছে, তোমার এখন তো ব্যাংক তোমাকে টাকা দিতে বাধ্য। তো তোমার 70,000 টাকা যেহেতু কোনো একটা কাজে লাগবে, সেজন্য তুমি ব্যাংক থেকে এটা নিলে। নেওয়ার পরে এটা কোন মাসে নিছো, ফেব্রুয়ারি মাসে 70,000 টাকা নিছো, তাহলে ব্যাংকে থাকে কত, এখন 30,000 টাকা থাকে। আচ্ছা, এটা আমাদের ব্যাংকে জমা আছে। এখন তুমি আবার কী করছো, 70,000 টাকা নিছো, তুমি মার্চ কিংবা এপ্রিলে গিয়ে আবার 70,000 টাকা ফিল আপ করে দিছো, অর্থাৎ ঋণ পরিশোধ করে দিছো। তাহলে তোমার কিন্তু 30,000-এর সাথে আবার 70,000 যোগ হয়ে যাবে। 1 বছর কিন্তু সময়, 30,000-এর সাথে আবার 70,000 যোগ হয়ে যাবে, 1 লাখ টাকা কিন্তু আবার হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার যদি আবার টাকা লাগে, তুমি এই 1 লাখ টাকার মধ্যে চাইলে পরবর্তীতে আবার 80,000 টাকা নিতে পারো, তাহলে তোমার আরও 20,000 টাকা থাকছে। আবার যদি তুমি 80,000 টাকা পরিশোধ করে দাও, তাহলে এটা আবার যোগ হয়ে যাবে সেই 20,000-এর সাথে, 1 লাখ টাকা আবার হয়ে যাচ্ছে। অর্থাৎ 1 বছরের মধ্যে তোমার এটা ঘূর্ণায়মান হবে, অর্থাৎ তুমি নিলে আবার জমা দিলে এটা যোগ হয়ে যাবে। অর্থাৎ 1 বছরের মধ্যে তুমি 1 লাখ টাকা চুক্তি করছো, 1 লাখ টাকা তুমি যত টাকাই নেও নিতে পারবা। তুমি জমা দিলে এটা আবার পরবর্তীতে 1 বছরের মধ্যে নিতে পারবা যে কোনো সময়। এখন আসি, তুমি সাপোজে 1 বছরের মধ্যে নিয়েছো 70,000 টাকা, আর তোমার লাগেনি, তুমি নেওনি। কি বলছি, এখন তুমি 1 বছরের মধ্যে তোমার যে কোনো সময় হয়তো বা তুমি 70,000 টাকা নিছো, 30,000 টাকা তোমার লাগেনি, না লাগলে তো তুমি নিবা না নাকি, তুমি তো হুদাই ঋণ করতে যাবে না, নেওনি। কিন্তু তোমার চুক্তি হয়েছে 1 লাখ টাকা, এটা গেছে। তো 30,000, 70,000 টাকা নিছো, তোমার 30,000 টাকা রয়েছে। এখন যে 70,000 টাকা নিছো, এটা কি তোমার জন্য ইউজড বা তুমি ব্যবহার করছো, ইউজড বা ইউটিলাইজড বা ইউটিলাইজেশন। ক্লিয়ার? কোশ্চেনে আমাদের এরকম থাকবে যে ইউজড অথবা ইউটিলাইজড অথবা ইউটিলাইজেশন। এই 70,000 টাকার উপর তোমার ধরা লাগবে হলো ইন্টারেস্ট। আমাদের সূত্র অনুযায়ী এই যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্ট আমাদের ধরা লাগবে এই 70,000 টাকার উপর। এখন তোমার যদি ম্যাথের মধ্যে থাকে 5 লাখ টাকা, সেখানে যদি বলে তুমি 4 লাখ টাকা ইউজড বা ইউটিলাইজড হয়েছে, তাহলে তুমি সুদ ধরবা কোনটার উপর, 4 লাখ টাকার উপর। অর্থাৎ যেটা তুমি নিছো বা ব্যবহার করছো সেটার উপর সুদ ধরা লাগবে। 30,000 টাকা কি আনইউটিলাইজড বা আনইউজড, কি আনইউজড অথবা আনইউটিলাইজড। এটা কি 30,000 টাকা, মানে তুমি ব্যবহার করোনি, নেওনি, কিন্তু কমিটমেন্ট ফি একটা দেওয়া লাগবে তোমার এখানে। তোমার এখানে একটা কমিটমেন্ট ফি দেওয়া লাগবে, কারণ তোমার সাথে তো সে চুক্তি করছে 1 লাখ টাকা, তুমি নেও নাই, তোমার খরচ হয় নাই, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার তো একটা চুক্তি ছিল নাকি 1 বছরের মধ্যে। সো সেহেতু তোমার একটা কমিটমেন্ট ফি এটার উপর দেওয়া লাগবে, এই 30,000 টাকার উপর। অর্থাৎ আমরা যে ইউজড বা ইউটিলাইজড যেটা করব সেটার উপরে ইন্টারেস্ট ধরবো, আর যেটা আনইউজড বা আনইউটিলাইজড হবে সেটার উপর কমিটমেন্ট ফি ধরবো। ক্লিয়ার?
তাহলে রিভলভিং ক্রেডিটের কয়টি পার্ট? দুইটা পার্ট, একটা হলো ইউজড ব্যবহৃত, আর একটা হলো আনইউজড বা অব্যবহৃত বা আনইউটিলাইজড। এটা আমরা আবার লিখেও দিচ্ছি, এই যে ইউজড পার্ট, আনইউজড পার্ট। এই যে এখন আসি এটা সূত্র দেখো, কেবিএল সমান সমান, কেবিএল মানে কি কস্ট অফ ব্যাংক লোন, ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি ডিভাইডেড বাই ইউজড লোন ইন্টু 360 দূর 360 ডিভাইডেড বাই এমপি ইন্টু 100। এমপি মানে কি ম্যাচুরিটি পিরিয়ড, ম্যাচুরিটি পিরিয়ড কতদিন? 1 বছর, 1 বছর মানে কি 360, এখানে আমরা 360 লিখবো, যদি কোনো মেয়াদ দেওয়া না থাকে আমরা 360 লিখবো যেহেতু 1 বছর। ইন্টারেস্ট কোনটার উপর ধরবো? এই যে ইউজডের উপর আমরা ইন্টারেস্ট ধরবো। আর কমিটমেন্ট ফি কিসের উপর ধরবো? আনইউজড, যেটা আমরা ব্যবহার করে নিই বা ব্যাংক থেকে নেইনি সেটার উপর কমিটমেন্ট ফি ধরবো। আর ইউজড লোন আমরা এখানে লিখবো। ওকে, এখন আসি, আর ইআইআর সূত্র আমাদের একই, যে 1+r⁴m - 1 × 100। আর এর মান পাবো এই যে প্রথম অংশ থেকে, এম এর মান পাবো এই যে দ্বিতীয় অংশ থেকে। ওকে, এখন আসি আমরা একটা ম্যাথ দেখি, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, না বুঝলে অবশ্যই বলবা কিন্তু, হ্যাঁ। এখানে একটা ম্যাথ আছে, এখানে বলছে দ্য শুভ ফুড লিমিটেড হ্যাজ টাকা 60 লাখ রিভলভিং ক্রেডিট, টাকা 60 লাখ রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট উইথ ঢাকা লিমিটেড, বিং এ সিনসিয়ার and favored customer. The interest rate is settled at 1% over the prime rate. Prime rate থেকে 1% বেশি। In addition, 2% commitment fee to be paid on the unused part of the loan. The prime rate of interest is 12%. Require calculate KBL if প্রথমে বলছো on an average 70% of the granted loan is used. On an average 50% of the granted loan is used. এখানে দুইটা বলছে, প্রথমে করতে হবে 70% গ্রান্ট হয়েছে, মানে কি তোমারে 60 লাখ টাকা তুমি কি করছো, তুমি বলছো চুক্তি হয়েছে তোমার সাথে 60 লাখ টাকা, ব্যাংকের সাথে তোমার চুক্তি হয়েছে 60 লাখ টাকা, এখানে কোনো মেয়াদ দাও নেই, তার মানে 1 বছর, 360 দিন। 360 দিন, 1 বছরের তোমার চুক্তি হয়েছে ব্যাংকের সাথে যে আমাকে 60 লাখ টাকা দিবেন। এর মধ্যে তুমি ব্যবহার করছো 70% ইউজড, এই যে দেখছো তোমার 70% গ্রান্টেড বা ইউজড হয়েছে কত? 70%। তাহলে 60 লাখের উপর 70% ধরা লাগবে। 70% তোমার ইউজডের উপর আমরা কী ধরবো? সুদ ধরবো, ইন্টারেস্ট ধরবো। আর 70% যেহেতু ইউজড, আর 30% কি তোমার আনইউজড, 30%-এর উপর আমরা কমিটমেন্ট ফি ধরবো। ক্লিয়ার? আর এখানে বলছি কি প্রাইম রেট আমাদের কত হবে, আমাদের ইন্টারেস্ট রেট কত হবে, এখানে 12% আছে আর এখানে আছে 1% ওভার দ্য প্রাইম রেট, তার মানে এটা যোগ হবে, দুইটা ইন্টারেস্ট যোগ হয়ে যাবে 13%। এখন আসে আমাদের লোন এগ্রিমেন্ট কত? 60 লাখ টাকা। লোন এগ্রিমেন্ট কত? লোনের চুক্তি হয়েছে কত? 60 লাখ টাকা। ইন্টারেস্ট রেট কত? 12 যোগ 1, 13%। এভারেজ সবার জন্য যেটা সেটাই কাউন্টেড, 13%। এরপরে ইউজড লোন অর্থাৎ কত পার্সেন্ট আমরা ব্যবহার করছি? 70%। তাহলে 60 লাখের উপর 70% করব, 42 লাখ টাকা। এরপর আনইউজড লোন কত পার্সেন্ট হবে? 60 লাখের উপর 30% হবে। অর্থাৎ আমরা যদি 70% উঠাই বা ব্যবহার করি তাহলে আর থাকে 30%। মনে রাখবে পার্সেন্টেজের ক্ষেত্রে 100% হলো হাইস্ট। সো 70% ইউজ করলে 30% থাকে, 60 লাখের উপর 30% করলে 18 লাখ টাকা আসে। সো এটাই আর কি, হ্যাঁ। এখন আমরা এই ইউজড লোনের উপর আমরা ইন্টারেস্ট ধরবো 13%, আনইউজড লোনের উপর আমরা ধরবো কী কর কমিটমেন্ট ফি ধরবো। ইন্টারেস্ট এই যে 42 লাখ টাকার উপর আমরা 13% ধরছি, 5,46,000। কমিটমেন্ট ফি আমাদের 2% বলছে কোশ্চেনে, 18 লাখের উপর 2% হবে 36,000 টাকা। ম্যাচুরিটি পিরিয়ড কত দিন হবে? 360 দিন, যেহেতু 1 বছরের ম্যাথ। এরপর এখন আমাদের সূত্র অনুযায়ী ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি ডিভাইডেড বাই ইউজড লোন ইন্টু 360 ডিভাইডেড বাই এমপি ইন্টু 100। এই যে আমাদের ইন্টারেস্ট লিখলাম 5,46,000, এরপর কমিটমেন্ট ফি 36,000 ডিভাইডেড বাই ইউজড লোন, কত টাকা আমরা উঠাইছি বা ইউজড করছি? 42 লাখ, এটা আমরা লিখছি। এরপরে ক্যালকুলেশন করলে 13.46% আসে, 13.86%। এটা হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট।
দ্বিতীয় রিকোয়ারমেন্টে দেখো ঠিক একইভাবে ম্যাথ, এটা 70% ইউজ করছে, এটা 50% ইউজ করছে, তাহলে এটা 50% ধরে করো। 60 লাখের উপর এখন কত হবে? 50% কত? 30 লাখ। তার মানে 30 লাখের উপর তোমার হবে ইন্টারেস্ট ধরা লাগবে 13%। দেখো এই যে এগুলো ঠিক একই, এই যে 30 লাখ 30 লাখ আনইউজড 30 ইউজড 30, 50% ইউজ করলে আর থাকে 50%, সেটা আনইউজড। ইন্টারেস্ট ধরবো 30 লাখের উপর 13%, 3,90,000। কমিটমেন্ট ফি ধরবো 30 লাখের উপর 2%, 60,000। ক্লিয়ার? ম্যাচুরিটি পিরিয়ড 360 দিন। এখানে 30 লাখ কেন? কারণ এখানে 50% বলছে ইউজড করছে, আর 50% আনইউজড মানে ব্যবহার করেনি, তো সেজন্য দুইটাই তো আমাদের সমান হবে, 60 লাখের অর্ধেক অর্ধেক, 30 লাখ 30 লাখ। সো এগুলো এইভাবে করা লাগবে। ওকে, সো একইভাবে আমরা এই যে এটা বের করছি ইন্টারেস্ট কমিটমেন্ট ফি এগুলো দিয়ে, এটা আসছে 15%। ওকে, এখন আসি এখানে আর একটা ম্যাথ দেখো। এখানে বলছে XYZ কোম্পানি হ্যাজ নেগোশিয়েটেড এ ক্রেডিট এগ্রিমেন্ট উইথ রূপালী ব্যাংক ফর টাকা 2 লাখ অ্যাট 12% ইন্টারেস্ট রেট। দ্য ক্রেডিট উইল রিকোয়ার্ড এ 1% কমিটমেন্ট ফি ইফ লোন ইউটিলাইজেশন রেট ইজ 80%। হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট? ইআইআর নির্ণয় করতে বলছে। ইআইআর নির্ণয় করা তোমার ওইটাই নির্ণয় করা প্রায় সেমই, কারণ আর এর মান নির্ণয় করা লাগবে, এম এর মান নির্ণয় করা লাগবে, তারপরে ইআইআর মধ্যে বসানো লাগবে। তো এখানে আমাদের ক্রেডিট এগ্রিমেন্ট কত হচ্ছে? 2 লাখ টাকা। সে ব্যবহার করছে কত? এই যে এখানে বলা হয়েছে ইউটিলাইজেশন, বা আমরা বলছি ইউজড বা ইউটিলাইজেশন, কোশ্চেনে বলা থাকবে এরকম। তাহলে 80% সে ব্যবহার করছে, 2 লাখের 80% হয় 1,60,000 টাকা। তো 1,60,000 টাকার উপর আমাদের সুদ ধরা লাগবে 12%, আর হলো 20% কত? 40,000 টাকা। 40,000 টাকার উপর আমাদের কমিটমেন্ট ফি ধরা লাগবে 1%। তারপরে দেখো এই যেখানে আমরা 1,60,000 উপরে ধরছি, ইন্টারেস্ট ধরছি 12%, 19,200 আসছে। কমিটমেন্ট ফি 1% ধরছি, 40,000 উপর 400 টাকা আসছে। আর ইউজড লোন হলো 1,60,000, 80% 1,60,000। তো এটা আসছে এরকম 0.122%, এটা আমরা কিসের মান বের করছি? আর এর মান। এখন এম এর মান তো আমাদের এম সমান সমান 360 ডিভাইডেড বাই এম পে মানে ম্যাচুরিটি পিরিয়ড। তো 360 ডিভাইডেড বাই 360 1 হয়। তো এখন উই নো, আমরা সূত্র জানি কি, যে আর এর মান যেটা পাইছে ওইখানে এটা বসাইছে, এখানে এম এর মান এটা পাইছে 1, এটা এখানে বসাইছে, বসানোর পরে ক্যালকুলেশন করলে 12.25% আসে। এটাই হলো অ্যান্সার। ওকে, দেখো না বুঝলে অবশ্যই বলবা, প্লিজ প্লিজ, অনেক কষ্ট করে পড়ায়, না বুঝলে অবশ্যই বলবা। এরপরে আসি আমাদের আরেকটা ম্যাথ বলছে, এটা হচ্ছে এনইউ বিবিএ হর্নস 2011, এরপর 2016 সালের একটা ম্যাথ। এখানে আমাদের কয়েকটা ধাপের ম্যাথ দেওয়া আছে। লোটাস শামিম কোম্পানি লিমিটেড নিডস ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা 5 লাখ। দেয়ার আর 3 অল্টারনেটিভ মেথডস অফ ফাইন্যান্সিং, 3টা অল্টারনেটিভ মেথড দেওয়া আছে। এর প্রথমটা দেখে কি বুঝতে পারছো? 3/10 নিড 60, এটা কোন টাইপের ম্যাথ? এটা হচ্ছে ট্রেড ক্রেডিট। এরপরে বলছে কোম্পানি হ্যাজ এ রিভলভিং ক্রেডিট, এই যে রিভলভিং ক্রেডিটের ম্যাথ আমরা মাত্র যেটা করলাম, যে ম্যাথডটা, এই ম্যাথডটা বলছে রিভলভিং ক্রেডিট। সো এটা তোমরা নিজেরাই পারবা, এগুলো করবা, না পারলে অবশ্যই আমাকে বলবা। 3 নাম্বারে আমাদের বলছে কি কমার্শিয়াল পেপার, তো কমার্শিয়াল পেপারও তোমরা পারবা, এগুলো অলরেডি আমাদের করা হয়েছে। ফেস ভ্যালু দেওয়া আছে, ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে, সেলস ভ্যালু দেওয়া আছে, এরপরে খরচ দেওয়া আছে। খরচ অর্থাৎ সেলস ভ্যালু থেকে আমরা এই খরচগুলো বাদ দেব, খরচগুলো ধরা লাগবে আমাদের পেজ ভ্যালুর উপর। ধরার পরে যে টাকাটা বের হবে সেটা সেলস ভ্যালু থেকে বাদ দেবো, দেওয়ার পরে আমরা নিট সেলস ভ্যালু পাবো। ওকে, দেখো আমি এখানে ম্যাথ করে দিয়েছি, তোমরা নিজেরা করবা। হ্যাঁ, করার পর না পারলে অবশ্যই এটা দেখবে, না হলে না বুঝলে অবশ্যই আমাকে বলবে। দেখো এখানে এগুলো সব কিছু করা আছে, তোমরা নিজেরা ট্রাই করবে, এগুলো অ্যান্সার দেখবে না, তারপরে মিলাবা। এই যে দেখো এখানে আমরা সব কিছু করে দিয়েছি, লাস্টে কমেন্ট দিয়েছি দ্য কোম্পানি শুড চুজ অল্টারনেটিভ টু, 2 নাম্বারটা ফলো করবে বা সিলেক্ট করবে, কারণ কি বিকজ ইটস ইন্টারেস্ট কস্ট ইজ লোয়েস্ট, অর্থাৎ এটার ইন্টারেস্ট সবচেয়ে কম, সেজন্য এটা গ্রহণযোগ্য। ওকে, সো তোমরা এটা দেখে করবো। কোনোটা যদি প্রবলেম হয়, দেখো আমি বারবার বলি, যদি কোনোটায় প্রবলেম হয় আমি হয়তো বা
আসতেও বলতে পারে কিংবা তাড়াতাড়িও বলতে পারে, আসলে আমি বুঝতেছি না। তোমরা অবশ্যই বলবা যে আরও কীভাবে পড়ালে তোমাদের জন্য সুবিধা হয়, অবশ্যই বলবা। আর না বুঝলে তো অবশ্যই আমি আসি, যেমনি হোক অবশ্যই আমাকে বলবা, আমি অবশ্যই বুঝাই দেবো। ওকে, সো আজকের ক্লাসটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।